তফসিলের পর অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ হবে বার্তা সরকারের। আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা জানালেন ইসি মাসুদ। উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা যাবে কিনা স্পষ্ট করেছে ইসি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেশব্যাপী বিশেষ অনুষ্ঠান। দুর্নীতির বিরুদ্ধে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান দুর্নীতি বিরোধী দিবসে। ইউনেস্কোর ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন পরিচালনা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। এতে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। যারা বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নেবেন তাদের আইনের আওতায় আনা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়। বর্তমানে এটি অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেই দিকেই মনোনিবেশ করছে। চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের ভাষণে। সেই সাথে আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান আল মাসুদ। আজ দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন তিনি। ইসি মাসুদ জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি। রেওয়াজ অনুযায়ী আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। একই সাথে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে আজ সাক্ষাৎ করেছেন সিইসি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের অন্য যে কোনো পদে থেকে কেউ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের পদে থেকে নির্বাচনী প্রচার করা যাবে না। প্রচার করা না গেলে তো প্রার্থী হতে পারবেন না। কাজেই সরকারের কোনো পদে থেকে কেউ প্রার্থী হতে পারবেন না। তিনি বলেন, তফসিল ঘোষণার এখন সময়ের ব্যাপার। এজন্য যে প্রস্তুতি প্রয়োজন সব গ্রহণ করে রেখেছে ইসি। আসন বিন্যাস, আইন অনুযায়ী রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের প্রজ্ঞাপন বিভিন্ন বিষয়ে 20টির মতো পরিপত্র জারি হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ দেশব্যাপী বিশেষ অনুষ্ঠান হয়েছে। জেলা উপজেলা পর্যায়ে প্রদান করা হয়েছে অদম্য নারী সম্মাননা। যশোর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মল্লিক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশেক হাসান। এবার যশোর জেলা পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হয়েছেন প্রিয়াঙ্কা সুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুলতানা রাজিয়া, সফল জননী নারী শ্যামলী রানী পাল, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের জয়ী নারী শরীফা ইয়াসমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন সুষমা বেগম। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে সকালে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রামেন্দ্রনাথ বিশ্বাস। আয়োজনে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী নুরুন নাহার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে ফারজানা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মরিয়ম আক্তার মনি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাজিয়া খানকে সম্মাননা প্রদান করা হয়।
গাইবান্ধা থেকে প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়। আজ 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। সারা দেশে দিনটি বিশেষ আয়োজনে পালন হয়েছে। দুর্নীতি দমন কমিশন যশোরের উদ্যোগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। পরে দুর্নীতি দমন কমিশন অফিস চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সাতক্ষীরা থেকে প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন, আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণে মানববন্ধন শেষে এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। ঝিনাইদহ থেকে প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি শেষে দুদকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, দুদকের উপপরিচালক তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসব আয়োজনে বক্তারা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে জেঁকে বসেছে যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। দুর্নীতির বিরুদ্ধে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। যশোর সদর উপজেলা পরিষদের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাতারা সাইদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ফতেপুর ইউনিয়নের বাউলিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। আজ বিকেলে ইউনো কার্যালয়ে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল কুদ্দুস গাজী, সেক্রেটারি হাসানুজ্জামান হিরু, কোষাধ্যক্ষ আব্দুস সোবহান সহ অন্য নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিষ্ঠানের উন্নয়ন ভাবনা নিয়ে মত বিনিময় করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মাগরিববাদ মডেল মসজিদ চত্বরে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। আজ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কো 2003 কনভেনশনের 20তম আন্তঃরাষ্ট্রীয় পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। চলতি বছরের এপ্রিলে প্যারিসে বাংলাদেশ দূতাবাস ইউনেস্কো সদর দপ্তরে 2003 কনভেনশন নির্ধারিত কাঠামো অনুযায়ী টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্পকে নিবন্ধনের জন্য আবেদন করে। 2023 সালে ভারত টাঙ্গাইল শাড়িকে তাদের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে ঘোষণা করলে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে রাজনৈতিক জটিলতায় সম্ভাবনা থাকলেও ইউনেস্কোর আন্তঃরাষ্ট্রীয় পর্ষদ বাংলাদেশের জমা দেওয়া নথিকে উচ্চমান সম্পন্ন হিসেবে মূল্যায়ন করে। গবেষক ও পেশাজীবীদের মতে এই স্বীকৃতির ফলে টাঙ্গাইল শাড়িকে ঘিরে আগের জটিলতায় অনেকটা নিরসন হয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সাথে সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।